আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নভেলটি স্কুল অনলাইন ক্লাস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা পড়ছিলাম অধ্যায় 7, পাঠ 1 থেকে 3 আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়ব পাঠ 4 থেকে 8। তো আজকের পাঠের বিষয় হচ্ছে আমাদের ধাতু ও অধাতু। এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে ধাতু ও অধাতু কি বলতে পারবে, ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বলতে পারবে, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য করতে পারবে। এছাড়াও ধাতু এবং অধাতুর মধ্যে কোনটি তাপ পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী তাও জানতে পারবে। চলো তাহলে আজকের পাঠ শুরু করি। আমরা প্রথমে আমরা জানবো যে ধাতু কি। তো সংজ্ঞা হিসেবে চলে আসে আমাদের যে সকল পদার্থ সাধারণত চকচক করে, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ধাতু বলা হয়। অর্থাৎ যেসব জিনিসগুলোকে দেখতে চকচকে মনে হয় এবং যারা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ যার মধ্য দিয়ে তাপ এবং বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় কি ধাতু। যেমন অ্যালুমিনিয়ামের পাত্র, সোনার গয়না, তামার বৈদ্যুতিক তার। তো অ্যালুমিনিয়ামের পাত্রগুলো দেখতেও কিন্তু চকচকে দেখা যায়, অর্থাৎ এগুলোর মধ্য দিয়ে এগুলো চকচকে এবং এগুলোর মধ্য দিয়ে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। আমরা অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু খাবার রান্না করে থাকি, তাহলে আমরা বলতেই পারি যে অ্যালুমিনিয়ামের পাত্র এক ধরনের ধাতু। এরপর রয়েছে সোনার গয়না, যেটাও কি দেখতে চকচকে এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। আর তামার বৈদ্যুতিক তার, সো তার ছাড়াও তো আমাদের কারেন্ট চলবে না, তাই আমরা বলতে পারি যে তামার বৈদ্যুতিক তারও কি এক ধরনের ধাতু। এখন আমরা দেখব ধাতুর কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে ধাতুসমূহ ঘাত সহনশীল। ঘাত সহনশীল মানে এদেরকে যতই আঘাত করা হোক না কেন তারা তা সহ্য করে, অর্থাৎ তারা মানুষের মতো রিয়াকশন করতে পারে না। ঠিক আছে, তো ধাতুসমূহ ঘাত সহনশীল, এদের যে কোনো আকার দেওয়া যায়, অর্থাৎ ধাতুসমূহকে আমরা পিটিয়ে যে কোনো এক ধরনের আকার দিতে পারি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধাতু নমনীয়, একে পিটিয়ে সরু তারে পরিণত করা যায়, অর্থাৎ ধাতু নরম তাই একে কিয়েছে সরু তারে পরিণত করা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। 4 নম্বর বৈশিষ্ট্য ধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয়। তোমরা বাসার ইচ্ছে করলে ধাতুসমূহকে আঘাত করে দেখতে পারবে, সেগুলো থেকে টুনটুন ধরনের শব্দ হয় বা ধাতু ভেদে শব্দটা সাধারণত আলাদা হয়ে থাকে। এরপর রয়েছে ধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়। এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে ব্যাপারটা রয়েছে সেটা তোমরা পরবর্তী পাঠে জানতে পারবে। 6 নম্বর বৈশিষ্ট্য ধাতুসমূহের ঘনত্ব অধাতুর তুলনায় অনেক বেশি। অর্থাৎ ঘনত্ব তো তোমরা জানোই যে গাঢ় না পাতলা, তো ধাতুসমূহের ঘনত্ব অধাতুর তুলনায় কি হয়ে থাকে, একটু বেশি হয়ে থাকে। 7 নম্বর বৈশিষ্ট্য বিশুদ্ধ ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। বিশুদ্ধ যে ধাতুটা রয়েছে সেটাকে কি হচ্ছে, ছুরি দিয়ে কাটা যায়। আশা করি ধাতুর বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো, কয়েকবার রিভিশন দিলে এমনিতেই পেরে যাবে। এরপর আমরা দেখব অধাতু কি। যে সকল পদার্থ সাধারণত চকচক করে না, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে অধাতু বলে। আসলে বলতে গেলে এটা ধাতু কি সেই সংজ্ঞারই কিন্তু উল্টো সংজ্ঞা। যে সকল পদার্থ কি হচ্ছে, চকচক করে না, তাপ এবং বিদ্যুৎ পরিবহনও করে না তাদেরকে বলা হচ্ছে কি অধাতু। তো উদাহরণ হিসাবে রয়েছে কি আমাদের নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস। এই গ্যাসগুলোকে কি আমরা দেখতে পারি? খালি চোখে দেখতে পারি না। এই গ্যাসগুলোকে আমরা দেখতে পারি না। এই গ্যাসগুলো কি চকচকে না, আমরা তাও জানি না, যেহেতু দেখাই যায় না সে তো কিভাবে বুঝবো সে চকচকে কিনা। এবং তারা কি করছে না, তাপ এবং বিদ্যুৎ পরিবহন করছে না, তাই এদেরকে কি বলা হচ্ছে, অধাতু বলা হচ্ছে। এখন দেখব অধাতুর কি কি বৈশিষ্ট্য রয়েছে। অধাতু সমূহ বিদ্যুৎ ও তাপ অপরিবাহী, যেটা সংজ্ঞাই দেওয়া ছিল আমাদের। তারপর রয়েছে অধাতু সমূহের দ্যুতি নেই, অর্থাৎ উজ্জ্বল্য নেই। অধাতু সমূহ আলো বিকিরণ করতে পারে না। অধাতু ঘাত সহনশীল ও নমনীয় নয়, অর্থাৎ এরা আঘাতও সহ্য করতে পারে না এবং নরমও হয় না। অধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয় না। অধাতু সমূহকে জোড়া লাগানো যায় না। 6 নম্বর বৈশিষ্ট্য অধাতু সাধারণত অপেক্ষাকৃত নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, কি হচ্ছে, নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। এখানে স্ফুটনাঙ্ক ফন্টের কারণে ভেঙে গিয়েছে, শয় ফ রস্যকার ট হবে স্ফুট, শয় ফ রস্যকার ট, ন আকার অনস্কার প। ঠিক আছে, স্ফুটনাঙ্ক বানানটা তোমরা একটু বই থেকে দেখে নিবে, এটা ফন্টের কারণে আলাদা হয়ে গিয়েছে।
এরপর আমরা দেখব ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য। আমি বলেছিলাম আগেও যারা পার্থক্য লিখবে এই পাশে যা লেখা হয় ওই পাশেও তাই লিখতে হবে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে ধাতুসমূহ বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী, ঠিক তেমনি অধাতুসমূহ বিদ্যুৎ ও তাপ অপরিবাহী। একটা হচ্ছে কি সুপরিবাহী অর্থাৎ যার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে, একটা হচ্ছে অপরিবাহী অর্থাৎ যার মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধাতুসমূহের বিশেষ দ্যুতি আছে আর অধাতুসমূহের দ্যুতি নেই, তোমরা এটুকু পর্যন্ত লিখলেও পারবে। 3 নম্বর ধাতু ঘাত ও সহনশীল ও নমনীয়, অধাতুসমূহ ঘাত সহনশীল ও নমনীয় নয়। ধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয়, অধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয় না। ধাতুসমূহকে জোড়া লাগানো যায়, অধাতুসমূহকে জোড়া লাগানো যায় না। ধাতুসমূহ অপেক্ষাকৃত উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় আর অধাতু সাধারণত নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। ঠিক আছে, তোমরা পার্থক্যটা অবশ্যই পড়ে ফেলবে। এরপর আমরা দেখব তোমাদের বইতে একটা কাজ রয়েছে পৃষ্ঠা নাম্বার 54-তে, যে ধাতু সময়ে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করো, অর্থাৎ কোন পদার্থের মধ্য দিয়ে কি পরিমাণ তাপ কত সময় প্রবাহিত হয় তার একটা পরীক্ষা। তো পরীক্ষাতে আমাদের কি কি রয়েছে, একটা কাচের চামচ, একটা প্লাস্টিকের চামচ, একটি অ্যালুমিনিয়ামের চামচ, 3 ধরনের চামচ রয়েছে, 3টি 1 টাকার মুদ্রা বা কয়েন, একটি 600 মিলিলিটার বিকার। এই যে পাত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হচ্ছে বিকার, 300 মিলিলিটার পানি ও স্পিরিট ল্যাম্প। এই যে ল্যাম্পটা রয়েছে বা বাতিটা রয়েছে সেটার নাম হচ্ছে স্পিরিট ল্যাম্প, মোম, দিয়াশলাই, থামাঘড়ি অর্থাৎ স্টপওয়াচ। তো প্রথমে কি বলেছে পদ্ধতিটা, দিয়াশালাই জ্বালিয়ে মোমে অল্প তাপ দিয়ে কিছুটা নরম হলে কিছু মোম প্রতিটা চামচের হাতলের উপর চাপ দিয়ে বসাই। ঠিক আছে, এবার মুদ্রাগুলি মোমের উপর রেখে এমনভাবে চাপ দাও যাতে মুদ্রাগুলো চামচের সাথে লেগে থাকে। অর্থাৎ কিছুটা পরিমাণ মোম নিয়ে একটা কয়েনগুলোকে 3টা কয়েনকে 3টা চামচের মাথায় বসাতে হবে যাতে মোম সহ কয়েনগুলো চামচের মাথায় বসে থাকে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, স্পিরিট ল্যাম্পে আগুন জ্বালিয়ে সেই পানিটাকে গরম করতে হবে। ঠিক আছে, তো পানিটা আস্তে আস্তে স্পিরিট ল্যাম্পের তাপে কি হতে থাকবে, পানিটা গরম হতে থাকবে এবং চামচের যে চ্যাপ্টা প্রান্ত আছে সেই প্রান্তটা সেই পানিটার গরম হওয়ার সাথে সাথে সেই চ্যাপ্টা প্রান্তটা কি হবে, উত্তপ্ত হতে শুরু করবে অর্থাৎ গরম হতে শুরু করবে। তো চামচের অপর প্রান্তে যে 3টা কয়েন বসানো হয়েছে মোম দিয়ে, এতে আমাদেরকে বোঝা যাবে কি যে কোন 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 চামচটা আগে বেশি গরম হচ্ছে, অর্থাৎ প্লাস্টিকেরটা গরম হচ্ছে আগে না অ্যালুমিনিয়ামেরটা গরম হচ্ছে নাকি কাঁচের চামচটা আগে গরম হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত গরম হতে সময় নেয় ততক্ষণ পর্যন্ত গরম হতে দিয়ে আমাদেরকে একটা পরীক্ষা আসতে হবে। সেই পরীক্ষাটাতে আমরা দেখতেই পাবো যে অ্যালুমিনিয়ামের চামচ থেকে সবার আগে সেই মোম দিয়ে বাঁধানো মুদ্রাটা আগে পড়ে যাবে, কারণ অ্যালুমিনিয়ামের চামচ তাপ সুপরিবাহী বলে যে তাপটা পানিটা গরম করা হচ্ছে সেই পানি থেকে অ্যালুমিনিয়ামের চামচ তাপ নিয়ে মোমটাকে গলিয়ে ফেলছে, ফলে মুদ্রাটা আগে পানিতে পড়ে যাবে। এরপরে যেটা হবে, অ্যালুমিনিয়াম যেহেতু তাপ সুপরিবাহিতা, অ্যালুমিনিয়ামটা আগে পড়ে যাচ্ছে। তারপরে আসতেছে কি আমাদের কাচেরটা। তো অ্যালুমিনিয়ামের চেয়ে কাচ আবার একটু কম তাপ সুপরিবাহী, তাই দ্বিতীয়ত যেই মুদ্রাটা পড়বে সেটা হচ্ছে আমার কাচের যে চামচটা রয়েছে তার উপরে যে কয়েনটা লাগানো আছে মোম দিয়ে সেটা পড়বে। এবং একদম লাস্টে যেটা পড়বে কয়েন সেটা হচ্ছে প্লাস্টিকের চামচের মাথায় যে কয়েনটা লাগানো থাকবে সেই কয়েনটা সবার পরে বসবে, পরে পড়ে যাবে। কারণ হচ্ছে যে প্লাস্টিকের যে চামচটা রয়েছে সেটা তাপ একদমই তাপের পরিবাহিতা খুবই কম। ঠিক আছে, যার কারণে কি হবে, প্লাস্টিকের চামচের মাথায় যে কয়েনটা থাকবে সেটা সবার শেষে পড়বে। তাহলে আমরা বলতেই পারি যে অ্যালুমিনিয়ামের তাপ সুপরিবাহিতা সবচেয়ে বেশি, তারপরে কাচের তাপ সুপরিবাহিতা এবং তারপরে একদমই রয়েছে কি প্লাস্টিকের তাপের সুপরিবাহিতা তার চেয়েও কম। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। এতক্ষণ আমরা তাপ পরিবাহিতা দেখেছিলাম, এখন আমরা দেখব ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। তো ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ মানে কারেন্ট, তোমরা তো জানো। তো উপকরণ কি কি লাগবে, আমার একটি ব্যাটারি লাগবে যেটা দেওয়াই আছে দেখো, তারপর একটা বৈদ্যুতিক বাল্ব, 2টি বৈদ্যুতিক তার, স্টিলের চামচ, অ্যালুমিনিয়ামের টুকরা, রাবার, কাঠ ও প্লাস্টিকের চামচ। পদ্ধতি, ব্যাটারিটি নেই এবং এক প্রান্ত যোগ করে
যোগ চিহ্ন, অপর প্রান্তে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। একটি তামার তার ব্যাটারির এক প্রান্তে এবং অপরটি অপর প্রান্তে আটকিয়ে দেই। এবার একটি বৈদ্যুতিক বাল্ব নেই। দেখা যাবে যে যখন আমরা তামার তার সংযোগ দিচ্ছি তখন বাল্বটি জ্বলে উঠছে। ঠিক আছে, তখন তামার তারটা কি করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে যখন যুক্ত করা হচ্ছে তখন বাল্বটি জ্বলে উঠছে। তো এই জ্বলে ওঠার কারণটা কি? কারণ হচ্ছে তামার তার বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ তামার তারের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব দ্রুত প্রবাহিত হতে পারে, পরিবাহিত হতে পারে। তাই এটি কি হচ্ছে, ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে বাল্বে পৌঁছে দেয়, আর সে কারণে বাল্বটা জ্বলে ওঠে। ঠিক আছে, যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে বিদ্যুৎ পরিবহন হতো না, ফলে বাল্বও জ্বলতো না। যদি তামার তারের পরিবর্তে রাবার বা কাঠ নেওয়া হতো তাহলেও কিন্তু এত দ্রুত বা বাল্বটা কিন্তু জ্বলেই উঠতো না। যেহেতু আমরা তামার তার ব্যবহার করেছি, অর্থাৎ তামার তার বিদ্যুৎ সুপরিবাহী, তাই এই বাল্বটা জ্বলে উঠেছে। তো এখানে দেখো তোমাদের জন্য একটা আমি চিত্র রেখেছি। একটা হচ্ছে মেটাল, অর্থাৎ এটা হচ্ছে আমার মেটাল। সো আর এটা হচ্ছে ফাইন সিরামিক্স বা কাঠ বলতে পারো, বা রাবার জাতীয় কিছু বলতে পারো, অথবা কাঠ বলতে পারো। ঠিক আছে, তো এখানে এই 2 নম্বর চিত্রটাতে দেখো, যেহেতু এটা মেটাল অর্থাৎ ধাতু, যেহেতু ধাতু বিদ্যুৎ পরিবহন করে, আর অধাতু কি হচ্ছে, বিদ্যুৎ পরিবহন করে না। তো ধাতু যেহেতু বিদ্যুৎ পরিবহন করে, তাই ধাতুর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং বাল্বটা জ্বলে উঠে। আর অধাতু যেহেতু বিদ্যুৎ পরিবহন করে না, তাই অধাতুর যদি সুইচ দেওয়া হয় তাহলে তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, ফলে বাল্বটি জ্বলেও উঠে না। তোমরা এই পার্থক্য থেকে বুঝতে পারছো যে ধাতু বিদ্যুৎ পরিবাহী আর অধাতু বিদ্যুৎ অপরিবাহী। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আর বিস্তারিত তোমরা উপরের ক্লাসে জানতে পারবে। এখানে দেখো তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমি একটা চার্ট রেখেছি বলতে গেলে। এখানে দেখো বাল্বটা জ্বলছে আর নিচ্ছে। তো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, কন্ডাক্টিভিটি মানে হচ্ছে পরিবাহিতা, ইলেকট্রিক মানে জানো তোমরা বিদ্যুৎ পরিবাহিতা। তো কার কার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে দেখো, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, আর হচ্ছে কি গোল্ড, অর্থাৎ যেগুলো ধাতু তার মধ্য দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। সিলভার সবই চকচকে, কপার তামা, অ্যালুমিনিয়াম আয়রন অর্থাৎ লোহা, গোল্ড মানে স্বর্ণ, এগুলো সবই কি হচ্ছে, চকচকে। ঠিক আছে, এবং যার মধ্য দিয়ে কি তাপ এবং বিদ্যুৎ পরিবাহিত হতে পারে, এবং এদের মধ্য দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এই জন্য এটা হচ্ছে তার দিয়ে বুঝালাম যে এর মধ্য দিয়ে কি হতে পারে, বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। তোমাদের জন্য সিডব্লিউ থাকবে, ধাতু ও অধাতুর মধ্যে 4টি পার্থক্য লিখো। তোমরা ইচ্ছে করলে এখান থেকেও লিখতে পারো, অথবা নিজেরা বানিয়েও লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা হয়। আর বাসার পড়া এই প্রশ্নগুলো 6টি প্রশ্ন বাসা অবশ্যই পড়ে ফেলবে। ঠিক আছে, যাতে তোমরা বাসায় নিজে নিজে দেখে পড়তে পারো এবং বুঝতে পারো। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ।